তার পথের গল্পের আবারও একটা নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আমি মলয়। আজকে হঠাৎ করে একটা বর্ধমানের ট্রিপ এসে গেল, হালকা মালি যাবে। তো সমিতা পেট্রোল পাম্পে তেল ভরতে গেছে, আর আমি এই মুহূর্তে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি। আর আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি। তো আবার বর্ধমানের দিকে গেলে আরও বৃষ্টিটা বেশি হবে, যেরকম পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর থেকে। তো পুরো রাস্তার জার্নিটা আজকে কিন্তু এই বৃষ্টির মধ্যে খুব একটা সুখদায়ক হবে না, যেটুকু মনে হচ্ছে। আর বিশেষ করে এই যে ফোর্সের দোস্ত যে গাড়িটা করেছে, গাড়িটাতে এত জল ঢোকে, মানে ডিজাইনটা এমন করেছে প্রচণ্ড অসুবিধা হয়, প্রচণ্ড অসুবিধা। মানে ডোর ভাইজার ছাড়া কোনোভাবেই গাড়ির ডোর খুলে রাখা যায় না। যাই হোক, সমীরদা আসছে, জার্নিটা শুরু করি, সবাই সাথে থাকবেন। যেমন বলছিলাম, সমীরদা ওই পেট্রোল পাম্প থেকে তেল ভরে নিয়ে অলরেডি চলে এসছে। খাওয়া দাওয়া করেছিস? খাওয়া দাওয়া করেছিস? খাওয়া দাওয়া করেছিস বলছি, খাওয়া দাওয়া করেছিস? না, বললাম তো তোকে। ও খাসনি? এ বাবা, আমি তো কোনো রকমে দুটো খেয়েই ডাকলেই আমি চলে আসলাম। কল্যাণী হাইওয়ের অবস্থা দেখুন এই মুহূর্তে, বাপরে বাপ, সাংঘাতিক অবস্থা। মানে কতটা মানে জল আছে, কতটা, খুব রিস্ক। ছোট গাড়িগুলোর ক্ষেত্রে খুবই রিস্ক। আবার যদি লোড থাকে, আবার আমাদের এরকম আগের দিন যেরকম সিমেন্ট গেছে সেরকমই ওই সিমেন্টেরই পিলার আছে। তো এগুলো নিয়ে এই বর্ষাকালে যেহেতু মাল ভিজে থাকে না, এখানে খাবো না, একটু আগে যেয়ে তারপরে খাবো। হ্যাঁ, একদম 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 ঠিক আছে। আবারও সেই কল্যাণী হাইওয়ে, আর এই নিচের রাস্তা এখনো কমপ্লিট হয়নি। নিদারুণ কষ্ট, প্রচণ্ড কষ্ট। দেখছেন গাড়িগুলোর অবস্থা। বৃষ্টি বাদলা হলে আরও অসুবিধা হয়, রাস্তায় বিভিন্ন জায়গায় জল জমে থাকে। আবার এই দিক দিয়েই মানুষকে আবার ব্যাকও করতে হয়, যেহেতু ওদিকের রাস্তায় কাজ হচ্ছে, ট্রেনের কাজ হচ্ছে। যদিও এখন দুপুরবেলা বলে একটু রাস্তাটা ফাঁকা আছে। আবার সেই ব্রিজ কমপ্লিট হয়নি, আনকমপ্লিট ব্রিজ। আর ওই 201, আমরা এটাকে 201 বলি। তো এটা হচ্ছে এমবি রোড কানেক্টর, মানে একদিকে চলে যাচ্ছে বিরাটি, মানে এই রাস্তা দিয়ে আপনি এয়ারপোর্ট চলে যেতে পারবেন, আর ওদিকে ডানলপ। এখনো আমাদের ব্রিজটা কমপ্লিট হয়নি। এখনো ব্রিজটা কমপ্লিট হয়নি, সমীরটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই সাইডে কিছু প্রবলেমের জন্য এখনো ব্রিজের কাজ এই জায়গাটার অসমাপ্ত আছে। আচ্ছা, অসমাপ্ত আছে। যাই হোক, এটা কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। আশা করা যায় 30-এর আগে আমরা উপর দিয়ে যেতে পারবো। আশা করা যায় 30-এর আগে উপর দিয়ে যেতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, শ্যাওলা পড়ে গেল, পিলারগুলো দেখুন শ্যাওলা পড়ে গেছে। হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। আশা করা যায় খুব শিগগিরই কাজ হবে। একদম একদম। সরকার চেঞ্জ হয়েছে, একদম একটু তো টাইম দিতে হবে। একদম। হুট করে তো আর না বললে হবে না, বললেই তো হবে না। সেই। সবকিছু বোঝার ব্যাপার আছে, কতটা টেন্ডার নেওয়া হয়েছে, কাকে কি টেন্ডার দিয়েছে, একদম। সেগুলোর ব্যাপার থাকে। একদম। সেগুলোর পরবর্তীতে নতুন টেন্ডার হবে, তারপরে একদম। আবার কাজ চালু হয়ে যাবে। কাজ চলছে, কাজ চলছে, কাজ চলছে, খুব ধীর গতিতে কাজ খুব চলছে। ধীর গতিতে। ওকে, আগের পুলিশ আর নেই। আগের পুলিশ নেই, পুলিশের মানসিকতা চেঞ্জ হয়ে গেছে, একদম। সেই পুলিশ আর নেই। যাই হোক, আমরা এবার ডানলপের দিকে টার্ন নিলাম। কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে আমরা বেলঘড়ে এক্সপ্রেসওয়ে ধরে এখন এবার ডানলপের দিকে টার্ন নিলাম। আর ব্রিজের কাজ বেশ অনেকটাই কিন্তু এগিয়ে গেছে। আসলে এই মুহূর্তগুলো 2-5 বছর পরে যখন ব্রিজটা কমপ্লিট হয়ে যাবে, তখন আজকে কেমন ছিল সেটা তো অন্তত দেখতে পারবো, যদি আমি সোশ্যাল প্ল্যাটফর্মে আপলোড করে রাখি। জাস্ট এটাই আমার লক্ষ্য, আর কিছুই না। আর তার সাথে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখবেন। জাস্ট রাস্তায় চলতে চলতে রাস্তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি। পার করছি। চলুন এবার বেলঘড়ি এক্সপ্রেসওয়ে ছেড়ে আমরা কিন্তু টোল ট্যাক্সের দিকে এগোচ্ছি।
খেতুয়া, শ্যামবাজার, ডানলপ, মানে আপনার ঘাটালের রুটের বাস কিন্তু শ্যামবাজার থেকে ছেড়ে বেরিয়ে গেল। যদিও এখন বৃষ্টিটা তুলনামূলকভাবে কম। আর মা ভবতারিণীর মন্দির আপনাদের দেখানোর চেষ্টা করছি, যদিও ফোনে জুম করলে তো বুঝতেই পারেন পুরো ফেটে যায়। যাই হোক, মাকে একটু প্রণাম করে দিয়েন। আর আমরা এগিয়ে চলেছি। আজকে আমাদের ডিস্টেন্সটা কিন্তু আমাদের হিসাবে কম, বর্ধমান। তো সবাই সাথে থাকার অনুরোধ রইল। আজকে এরকম বৃষ্টি ভেজা দিনে হঠাৎ করে এই প্রোগ্রাম, বর্ধমানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। চললাম, কথা বলতে বলতে চলে আসলাম রাজচন্দ্রপুর টোল ট্যাক্স। আর দেখেছেন এই যে রুটের যে গাড়িগুলো, এটা 1 মাসের জন্য এই টোল রোডে আসার অনুমতি পেয়েছে, যেহেতু বালিখালে কাজ হচ্ছে রাস্তায়। হেভি ফাস্ট। সলক ব্যারাকপুর। তো বাদিকে চলে যাচ্ছে খড়গপুর। আর এই দেখুন সব আপনার ওই তারকেশ্বর যাত্রী যারা। তো আজকে তো লাস্ট সোমবার, জল ঢেলে ফিরছে। কিছু লোক এখনো যাচ্ছে। ঠিক আছে, আজকে কখন পৌঁছবে? এখন তো বিকাল 3:30 4টে বাজে। কালকে ঢালবে? হ্যাঁ, আজকে ঢালতেও পারবে না, প্রচণ্ড ভিড় হবে। আজকে ঢালতেও পারবে না। তো আজকে এই রাস্তায় কিন্তু আশা করি অনেক এরকম যারা পাক নিয়ে যায়, তাদের তো হিন্দিতে কাওয়ার যাত্রী বলে, বাংলায় কি বলবো আমি ঠিক বলে মানে বুঝতে পারছি না। তো অনেক কিন্তু রাস্তায় আশা করি দেখা যাবে। এই ওয়েদারটা হচ্ছে সব থেকে পারফেক্ট ওয়েদার। না বৃষ্টি হচ্ছে, না রোদ আছে। রোদেও প্রচণ্ড কষ্ট হয় এই ছোটো গাড়িতে, বৃষ্টি হলে আরও কষ্ট হয়। কাজগুলো সব তুলে রাখতে হয়, ভেতরটা পুরো গরম ভ্যাকুম হয়ে যায়, মানে আরও কষ্ট হয়। চলুন এবার আমরা ডানকুনি পালশিট মেন রোডে উঠে গেলাম। এটা কিন্তু নতুন ব্রিজ। আগে আমরা ওই পাশে যে জরাজীর্ণ ব্রিজটা দেখছেন, এখান থেকে এতদিন যাতায়াত করতাম। এই যে বাদিকে নেমে গেল, এটা কিন্তু আপনার পুরনো যে দিল্লি রোড, সেই রাস্তায় ধরবে বেশি। আর এদিকে প্রচুর ওয়ার হাউস আছে, ওই জন্য অনেক গাড়ি ওদিকটা টান নিয়ে নেয়। তো আমরা কিন্তু সোজা টোল রোড ধরেই যাব, যেহেতু ব্রিজ পেয়ে গেছে। আগে তো এই জায়গায় এতটা জ্যাম হতো, মানে খুব বেশি হলে 1 কিলোমিটার রাস্তা পার করতে আমাদের 2 ঘন্টার ওপরে জ্যামে দাঁড়িয়ে থাকতে হতো। ফ্লাইওভার হয়ে গেছে, এটা মাঝখানে আবার বন্ধ ছিল, আবার পুনরায় চালু করে দিয়েছে। মোটামুটি রাস্তা ফাঁকা পেয়েছি। ডানকুনি টোলগেট আর 500 মিটার। পাশেই কিসের ছাতুর কারখানা আছে, প্রচুর ছাতুর স্মেল আসছে। ডানকুনিতে অনেক এরকম ফ্যাক্টরি আছে, বিস্কুট টিস্কুট এইসবের অনেক কিছু আছে। পাশ দিয়ে গেলে গন্ধগুলো বোঝাই যায়। রাজচন্দ্রপুরেরটা কত তাড়াতাড়ি চলে আসলাম। দেখুন এই ডানকুনিতে এসে দাঁড়িয়ে থাকতে হবে। দেখুন ওই গভর্নমেন্ট বাসটা আবার পিছু নিচ্ছে, কিছু করার নেই, পেছনে যেতে হবে। যেহেতু আগের গাড়িটা হয়তো কোনো ফাস্ট্যাগে সমস্যা হচ্ছে, ওকে আবার অন্য রুট ধরতে হবে। আমাদের এটা বেরোচ্ছে সুমিতা। সামনে যে ভদ্রলোক স্কুটি নিয়ে যাচ্ছে, ওনার পেছনে একটা কার্ড ঝুলছে, তাতে লেখা আছে ন্যাশনাল যোগা জাজ। যারা যোগা করে তাদের এরকমই চেহারা হয়। উনি যা রোগা পাতলা দেখলাম, অ্যাকচুয়ালি যোগা করলে ওরকম চেহারা কিন্তু হওয়া স্বাভাবিক ভাই। মানে
মানে বডিটা যথেষ্ট ফিট থাকে। সতেরোই আগস্ট মানে শ্রাবণ মাসের শেষ সোমবার, তো আকাশের অবস্থা তো আশা করি বুঝতেই পারছেন। আর সে আমার স্ক্রিনে না দেখলেও মোটামুটি সবাই জানেনই যে আজকে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গ জুড়ে। তো আমরা যেহেতু আস্তে আস্তে করে বর্ধমানের দিকে এগোচ্ছি, তো যে ডিভাইডারটা আছে, দুটো রাস্তার যে ডিভাইডারের মাঝখানে কত জল জমে গেছে, প্রচণ্ড জল। এদিকে কিন্তু হালকা ফুলকা বৃষ্টি এখনও হচ্ছে। আমার যা মনে হচ্ছে জোরে বৃষ্টিটা হয়ে থেমে গেছে, আর আমরা সেই সময় এখান থেকে যাচ্ছি। দেখুন সব জায়গায় শ্রাবণী মেলার ওই পোস্টার দেওয়া রয়েছে। তো আজকে এই লাস্ট। এখন যে জায়গাটার ওপর দিয়ে যাচ্ছি, এই জায়গাটা কিন্তু বারুইপাড়া। আর আমার ঠিক এই বাদিকটাতেই ওই বারুইপাড়া রেল স্টেশনটা দেখাতে পারবো কিনা জানি না। শিয়ালদা থেকে যে বারুইপাড়া ট্রেনটা আসে ঠিক এখানেই আসে। এদিকে বাদিকে ঢুকে যাচ্ছি। সময় যা এখানে ছিল, ওই দেখুন একটা ছোট্ট মন্দির করা আছে, এই যে বাদিকে ঢুকে গেল। আর সামনে আমরা এগিয়ে চলেছি বর্ধমানের দিকে। কেমন লাগছে ন্যাশনাল ফ্ল্যাগটা? অসাধারণ লাগছে, অসাধারণ। আসছে সেই সিঙ্গুরের টাটা কারখানা। মানে আজও আপনাদের দিকে তাকিয়ে থাকে, কিন্তু আপনারা হয়তো জানেন না, অনেকে হয়তো জানেন, ব্যাপারটাকে গুরুত্ব দেন না। ও কিন্তু এখনো আপনাদের দিকে তাকিয়ে রয়েছে। আপনারা কবে আবার আমি এখানে নতুন করে আমার পরিচয় আবার তৈরি করতে পারবো। ঠিক এটাই সেই টাটার ভগ্নাংশ। দেখুন এই যে পাঁচিল মতো করা রয়েছে, এই সাইড দিয়ে যত পাঁচিল রয়েছে, আরও ওই দূরে যত গাছপালা যেটুকু দেখতে পাচ্ছেন। আজকে ওয়েদার তো একটু মানে অন্যরকম, ফলে হয়তো দূর অব্দি আপনাদের নজর নাও যেতে পারে। কত কত বিঘে জায়গা দেখুন এইভাবে পড়ে রয়েছে। আজকে যদি এইভাবে পড়ে না থেকে এগুলোতে যদি চাষাবাদও হতো, তো অ্যাটলিস্ট কিছু মানুষের তো খাবারের জায়গাটা হয়ে যেত। কি বলবো, কিছু বলার নেই। দেখুন দূর দূর অব্দি। আর আজকে এটা দেখছেন, আমি এটাকে গত 10 বছর ধরে দেখছি, মোটামুটি 10 বছর। তখন আরও তরতাজা ছিল, মানে প্রত্যেকটা পিলার, প্রত্যেকটা ভগ্নাংশকে না দেখা যেত। এখন তো প্রায় বিলুপ্ত হয়ে গেছে। বিলুপ্ত মিনস জানি না সেগুলো কোথায় গেল, কে নিয়েছে, কারা নিয়েছে। এবং এত বড় বড় গাছপালা হয়ে গেছে, এখন আর বোঝার উপায় নেই। এই যত পাঁচিল দেখছেন, এই সব টোটাল
এত বড় এরিয়া নিয়েছিল। আসলে আমরা যত বর্ধমানের দিকে এগোচ্ছি তত মনে হচ্ছে যেন একটা গভীর গুহায় ঢুকছি, মানে আরো আকাশ যেন আরো কালো হয়ে আসছে। যদিও এই দেখতে দেখতেই কিন্তু আমরা সিঙ্গুরও রীতিমতো পার করে ফেলছি। দেখুন এই যে এরিয়া, সব সিঙ্গুরের এরিয়া। এই যে পাঁচিলগুলো দেখছেন না, এই পাঁচিলগুলো ভেঙে ভেঙে কে বা কারা নিয়ে চলে গেছে। টোটাল এরিয়া দেখুন কত বড় এরিয়া। আমার এই ফোনটাতে মাইকটা আমি ইউজ করলে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, যার জন্য আমি মাইক ইউজ করিনি। এবং গাড়িটা যেহেতু চলছে হাওয়ার জন্য কিন্তু অসুবিধা হতে পারে। আমি খুব তাড়াতাড়ি এটাকে সব দূর দূরান্ত পুরো, মানে অনেক দূর অব্দি দেখা যেত। ওখানেও কিছু স্ট্রাকচার ছিল যেগুলোকে খুলে নেওয়া হয়েছে, কিছু বলার নেই। এখানে অনেকে কিন্তু শ্যুট করতে আসে, জানেন তো। এই যে তাল গাছগুলো রয়েছে, আজকে যেহেতু বৃষ্টি কেউ নেই, মানুষ রিলস বানানোর জন্য, রিলসের শুটিংয়ের জন্য এখানে আসে। আমরা যাতায়াতের পথে দেখি, ভালো লাগে। আর এটা হচ্ছে ওই হিমাদ্রি কেমিক্যালস, ভেতরে পাওয়ার প্ল্যান্ট আছে। আমরা একবারই ঢুকেছিলাম, আমার আর সমিতার একবারই হয়েছিল সৌভাগ্য এর ভেতরে ঢোকার। বাবা যা কড়াকড়ি, মাথায় হেলমেট দাও, পায়ে জুতো দাও। এই সিঙ্গুর আমরা পার করে ফেললাম। এই ফ্যাক্টরিটা রাত্রে দেখলে অসাম লাগে, মানে এত লাইট দেওয়া থাকে। এই একটু পরেই দেখুন কত বিএসএফ এর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এদিকে বৃষ্টি কিন্তু বেশ অনেকক্ষণ আগেই হয়েছে, রাস্তা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। হ্যাঁ, ভেজাও আছে। এদিকে মোটামুটি আবার বৃষ্টি চালু হয়ে গেছে সিঙ্গুর পার করার পর। তো রাস্তার মাঝখানে, মানে এই কথাটা না বললেই নয়, যেহেতু আমি বিগত 10 বছর ধরে এই রাস্তা দিয়ে যাচ্ছি। যখন এই রাস্তায় এরকম ছিল না, ওয়ান ওয়ে ছিল, তো রাস্তা অনেক উন্নত হয়েছে। খুব সহজেই কিন্তু আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যেতে পারি। কিন্তু কখনো ভাবলে, মানে কখনো এটুকু ভেবে দেখবেন, আমি এটা রিয়েলাইজ করি যে রাস্তা যত সুগম হয়েছে, যত সুন্দর হয়েছে, দুপারের মানুষের মধ্যে কিন্তু ততটাই দূরত্ব বেড়ে গেছে। কারণ তারা কিন্তু সহজে এপার থেকে ওপার যেতে আসতে পারে না, কারণ সেই রাস্তাটাই নেই। আজকে আমার বাড়ি কল্যাণী হাইওয়ের পাশে হওয়াতে আমি কিন্তু এটাকে উপলব্ধি করতে পারি যে আজকে আমি যত অনায়াসে আমি আমার স্কুল মেটের কাছে এক ফোনে পৌঁছে যেতে পারতাম, কিন্তু আজকে কিন্তু সেটা আর সম্ভব হয় না। আর অনেকটা ঘুরে যেতে হয় বলেই অনেক অজুহাত কিন্তু অটোমেটিক আমাদের সামনে এসে দাঁড়ায়, কখনো ওর ক্ষেত্রে, কখনো আমার ক্ষেত্রে। মানে আমি দুই পারের মানুষগুলোকে দেখছি আর ভাবছি এদের মধ্যেও হয়তো এরকমও পরিস্থিতি ছিল যে মেয়ের বাড়ি এখানে, কিংবা মানে এরকম একটা যাতায়াত ছিল, সুন্দর পরিস্থিতি ছিল। আজকে রাস্তা হয়ে যাওয়ার পর তাদের মধ্যে একটা ডিভাইডেশন অটোমেটিক এসে গেছে। দেখুন রাস্তার মাঝখান থেকে একটা গরু যাচ্ছে। বর্ষাকালে এগুলো খুব রিস্ক হয়ে যায়, বিশেষ করে লরি ড্রাইভারদের ক্ষেত্রে খুবই রিস্ক হয়ে যায়। চলুন একটু পেট্রোল পাম্পে একটু দাঁড়াবো। যেহেতু বৃষ্টির দিন, ফলে রাস্তায় সেরকম কিন্তু ওই চাটা খাওয়ার সেরকম পরিস্থিতি নেই, ফলে আমরা অটোমেটিক ধাবাতেই ঢুকে গেছি। ভারতীয় রেল দেখুন ট্রাকের ওপরে, হ্যাঁ এটা একটা ভালো, ট্রাকের ওপরে নিয়ে নিয়েছে। এটা চিত্তরঞ্জন চলে যাবে সোজা। দেখুন স্টেপ ইন ধাবা, অতিথি দেবো ভাব। এখানে চাটা খেয়ে তারপরে বেরোবো। আমি যতবারই এখানে আসি, এই মানে এনাদের সুসজ্জিত যে বাগানটা, মানে এত সুন্দর লাগে দেখুন। আর বৃষ্টির জল পড়েছে না, মানে একদম উফ, অসাধারণ লাগছে দেখুন। বেশ ভালো, ভেতরে দোলনা আছে, স্লিপার আছে, আর কি।
আমি মোটামুটি যতবারই এই ধাবাগুলোতে আসি ততবারই চেষ্টা করি এই ধাবাগুলো আপনাদের সাথে শেয়ার করার, কারণ আপনারা যেই গাড়িতেই যাবেন সেই গাড়িতে হয়তো এখানে নাও আসতে পারেন। ফলে আমার বারবারই মনে হয় যে ধাবাগুলোর ভেতরে, মানে ধাবা মিন্স এত বড় পেট্রোল পাম্পগুলোর ভেতরে ঠিক কী কী থাকে, মানে অসাধারণ একটা দৃশ্য। দেখুন কত সুন্দর করে সাজানো, ভালো লাগছে দেখে। আর বিশেষ করে আপনার ফ্যামিলি যদি আসে, ফ্যামিলির কিন্তু এইসব বিষয়গুলো ভালো লাগবেই, কখনো বোরিং ফিল হবে না। যে এত সুন্দরভাবে ও ও মনে করবে আমি আমার সময়টা এইভাবে স্পেন্ড করি, ভালো লাগছে। চা বলা হয়েছে সবিতা? হ্যাঁ, চা বলে দিয়েছি। চলো চা খেয়ে তারপরে আবার বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেবো। ধাবার দাদা কি বলছে শুনুন, বলছে আজকে সারাদিনে যা বৃষ্টি হয়েছে, মানে 2-3 ঘন্টা যা বৃষ্টি হয়েছে, এরকম আরেকটু হলে বন্যা হয়ে যাবে, এরকম পরিস্থিতি। আপনারা খবরে দেখছেন আর আমি একদম বাস্তবে এসে দাঁড়িয়ে গেছি। বললাম সাডেনলি আজকে ভাড়া একটা এসে গেছে বর্ধমানে, তো আমি সমিতাকে বলছিলাম যে বর্ধমানে যাবি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো সেটা সাক্ষী হতে পেরেও ভালো লাগছে। এই ফুলগুলোকে চেনেন আপনারা? এই ফুলগুলোকে অ্যাকচুয়ালি কী বলে, খুব মানে কমন, কিন্তু এতটাও কমন নয় যে সব জায়গায় দেখা যায়। খুব সুন্দরভাবে কিন্তু সুসজ্জিত, ভালো লাগছে। সব ট্রাক দেখুন দাঁড়িয়ে রয়েছে, এই বৃষ্টি হলে এই এক সমস্যা। চা খেলাম, 7 টাকা করে দুটো বিস্কুট 14 টাকা, আর 15 টাকা করে দুটো চা 30 টাকা। বড়লোক ফিলিংস হচ্ছে এখন। সমিতা আমাকে অনেক বড়লোক একটা জায়গায় খাইয়েছে, এর জন্য সমিতাকে অসংখ্য ধন্যবাদ, কিছু বলার নেই। যাই হোক, এবার ছোট কিছু বলার নেই। যাই হোক, এই যে আপনাদের যেরকম বলেছিলাম যে গাড়িতে আমাদের এই পাইপ লোড আছে, বৃষ্টিতে একটু অসুবিধা হয়, এগুলো ভিজে গেলে আরও একটু মানে নিয়ে যেতে আমাদের বেশি কষ্ট হয়। যাই হোক, চা খাওয়ার পর্ব শেষ। আর আকাশের অবস্থা দেখছেন তো, প্রচণ্ড খারাপ। আমাদের টায়ারে যে কটা স্টোন চিপ ঢুকেছিল সেগুলো মোটামুটি বার করে নিয়েছি। আবার কিন্তু আমরা বর্ধমানের উদ্দেশ্যে আবার রওনা দেবো। চল, সেই বর্ধমান, আর দেখুন ধান, চারিদিকে শুধু ধান আর ধান। মানে বর্ধমানের এইগুলো খুব ভালো লাগে। আর বাইরে কিন্তু বেশ বৃষ্টি, যত বর্ধমানের দিকে এগোচ্ছি বৃষ্টির কিন্তু মাত্রাটা অনেক বেড়ে যাচ্ছে। ফলে গাড়ি আর বেশি জোরে চালানো যাবে না, সব গাড়ি কিন্তু হালকা স্লো হয়ে গেছে। এর মধ্যে একটা আসাম ট্রিপ হওয়ার কথা আছে। আমি আর সমিতা ট্রিপটা হয়ে গেলে আমরা আসামের উদ্দেশ্যে রওনা দেবো। তো আপনারা যদি এরকম লং জার্নি পছন্দ করেন এবং সময়ের কারণে হয়ে উঠছে না, সাথে থাকতে পারেন। এই রাস্তার খুঁটিনাটি এগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও যদি সাথে জার্নি করেন বেশ ভালো লাগবে। বিকাল 5:30 5:30 বাজে এখন। উনি তারা মাতে ভাত খাওয়ার কথা বলছে সমিতা, এখন কখনোই সম্ভব না। হ্যাঁ, চলেছি দুজনে। বাবা, বিশাল ব্যাপার। আমাদের এইগুলো শুধু দেখতে থাকুন আপনারা। আচ্ছা আচ্ছা, গাড়িটাও জবরদস্ত এসে গেছে একদম ঠিক আছে। প্রথমে একটুখানি গন্ডগোল করছিল গাড়িটা, আচ্ছা। যাই হোক সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার পরে তাদের ফল্ট, তারা নিজেরাই বলছে যে হ্যাঁ আমাদেরই ফল্ট এটা। তারা সব ঠিকঠাক করে দিয়েছে, বলছে আপনি গাড়ি চালান, কোনো প্রবলেম হলে আমরা আছি, আপনারা চালাতে থাকুন গাড়ি, যত খুশি লঙে চলে যান। আমার তো চিন্তাধারা আছে লাস্ট কাশ্মীরও করার। দেখা যাক যদি সৌভাগ্যে ভাগ্যে যদি চলে আসে, দুজন মিলে কাশ্মীরও করে দেবো, এটাই আমাদের ইতিহাস হয়ে থাকবে। হোটেল হিন্দুস্তান, ওই আপনারা যারা রবিবার করে ওই স্টান্ট, তারপরে একটু লং জার্নিতে আসেন বাইকে,
মানে রাইডার, ওনাদের তো যথেষ্ট পরিচিত জায়গাটা। দেখুন রাস্তার মাঝখানে শুধু গাড়ি দাঁড়ানোর জন্য, গাড়ি দাঁড়িয়ে কোথায় তুলবো ওদের, পেছনে ফাঁকা থাকলে তোলা যায়। আমরা দিয়ে দিই লিফট, অনেককেই এরকম লিফট দিয়ে দিই। মানে কী আছে, আমি গাড়িটা নিয়ে যাচ্ছি রাস্তার মাঝখানে, তো ওরা সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই রোডে, বিশেষ করে এই রোডে কিন্তু গাড়ি পাবেন না। এই রোডে মেনলি লাইন বাস কিন্তু এই রোডে খুব একটা চলে না, কারণ আমি দেখিনি। এরপরে বর্ধমানের পর থেকে আপনি দুর্গাপুরের জন্য গাড়ি পাবেন, কিন্তু ডানকুনি থেকে আপনি যদি মনে করেন আসবেন, তাহলে কিন্তু আপনাকে ওই করুণাময়ী কিংবা ওই দুর্গাপুর আসানসোলের যে লং ডিস্টেন্স গাড়িগুলো আছে সেই গাড়িতে এসে নামতে পারবেন, বাট উঠতে পারবেন না। সে নির্দিষ্ট স্টপেজ ছাড়া কিন্তু দাঁড়ায় না। ফলে এখানে লোকাল যারা, তাদের কিন্তু এইভাবেই বিভিন্ন গাড়ির সহায়তায় কিন্তু যাতায়াত করতে হয়, খুব অসুবিধা। কিন্তু আমাদের যেহেতু পেছনে মাল লোডিং আছে, ফলে ওনাদের কিন্তু হেল্প করতে পারলাম না। রাস্তার মতো স্মুথ, কত সুন্দর এগিয়ে চলেছে। এই রাস্তাতেই রাতের পর রাত দাঁড়িয়ে থাকার অভিজ্ঞতার সাক্ষী আমি, সমীরদা, দুজনে আমরা রাতের পর রাত এই রাস্তাতে দাঁড়িয়ে থাকতাম একটা সময়। তখন পুলিশের এত নির্যাতন ছিল, আর যখন সবেই সিভিক ভলেন্টিয়ারগুলো নিযুক্ত করা হলো, তারা নিজেদের এই জায়গাটার নাম হচ্ছে গুড়াপ, তো এই জায়গাগুলোতে এত অতিষ্ঠ করতো সিভিক ভলেন্টিয়াররা, মানে পারলে ড্রাইভারদের গলাতে পা তুলে দেয়, মানে নিজেদের যেই মনে করতো। তো এর জন্যই আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, ড্রাইভার সেকশনের একাংশের কিন্তু, মানে সত্যি কথা বলতে আমরা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে ঢুকে গেলাম, এটা হচ্ছে জামালপুর পিএস, তো মানে বর্ধমানে এন্ট্রি করে গেলাম। তো যখন তখন নো এন্ট্রি, তারপরে রাস্তায় যখন তখন গাড়ি দাঁড় করিয়ে দেওয়া, কোনো মানে ইস্যু ছাড়াই, তারপরে কোনো সামান্য লেভেলের নেতা মন্ত্রী রাস্তা দিয়ে গেলে গাড়ি যেতে দেবে না, এরকম। এবং ইনফ্যাক্ট আমি এটাও দেখেছি যে মানে পুজোর 1 সপ্তাহ আগে থেকে নো এন্ট্রি হয়ে যেত। পুজোর মানে ড্রাইভাররা কাঁচা সবজি নিয়ে, তারা তো গাড়ি নিয়ে চলে এসছে ধরুন বিভিন্ন জায়গা থেকে, ঝাড়খণ্ড, বিহার, বিভিন্ন জায়গা থেকে, হঠাৎ করে নো এন্ট্রি, জিনিসগুলো তো নষ্ট হয়ে যাবে, লস্কার মালিকের কিংবা ড্রাইভারও তো যদি তার ওই বাজারে টাইমে গাড়িটাকে ঢুকিয়ে দেয়, তাহলে সেও কিছু টাকা পয়সা এক্সট্রা পায়, সেই হিসাবেই চলে। মানে যেগুলো সবজিবাহী যে গাড়িগুলো, সেগুলোরও অপশান থাকতো না। মানে এতটা কষ্ট, যেখানে সেখানে দাঁড় করিয়ে দিত, যেখানে সেখানে। না পাবেন জল, না পাবেন খাবার, না পাবেন কিছু। মানে রাতের পর রাত জ্বালাতন করেছে টিএমসি গভর্নমেন্ট, এত জ্বালাতন করেছে, মানে হাই রোডে যে কি অত্যাচার করেছে। এই যে ড্রাইভারগুলোর ফ্যামিলিতে যদি 5 জন থাকে, তো 5 জনই এই গভর্নমেন্টের বিরুদ্ধে ভোট দিয়েছে। 5 জনই এই গভর্নমেন্টের বিরুদ্ধে ভোট দিয়েছে, তার কারণ এতটা একদম ভোট পায়নি, ট্রান্সপোর্ট লাইনকে শেষ করে দিয়েছিল, ট্রান্সপোর্ট লাইন একদম এত তোলা আদায় করেছিল একদম, যেটা আজকের দিনে ট্রান্সপোর্ট লাইন বুঝতে পারছে যে একটা দুর্গাপুর এক্সপ্রেস ওয়েতে একটা ব্যারিকেড নেই, একটা ব্যারিকেড নেই। যে ব্যারিকেড দুর্গাপুর আমরা যেতে পারতাম না, আমরা যেন গাড়ি কিনে চুরি করেছি, এমন পরিস্থিতি হয়ে গেছিল। কিন্তু আজকে সরকার চেঞ্জ হওয়ার পরে কিছুদিন ছিল, কিন্তু রিসেন্ট আমরা দেখেছিলাম একজন মহিলা একজন রাস্তার উপরে সে ব্যারিকেড সব সরিয়ে দিয়েছে। এত সুন্দর কাজ করেছে যে ন্যাশনাল হাই রোডের উপর ব্যারিকেড কিসের জন্য থাকবে, একদম। তা আমরা তার কাছে মানে খুবই মানে তাকে অবশ্যই ধন্যবাদ জানাবো, তারা আমাদের এই জিনিসটার দিকে তারা নজর দিয়েছে। তবে এখন বর্তমান যে গভর্নমেন্ট চলছে, তাকেও বলবো যে অন্তত ট্রান্সপোর্টটাকে সুষ্ঠু রাখুন। অবশ্যই নজরদারির প্রয়োজন আছে, অবশ্যই সিস্টেমের মানে দরকার আছে। এত বড় রাজ্যটাকে চালানো ছেলেখেলা নয়, বিশেষ করে ট্রান্সপোর্টের দিকে নজর দেওয়ার অবশ্যই দরকার আছে। বাট অবশ্যই, কারণ গভর্নমেন্ট আপনারা যদি ড্রাইভারদের স্বাচ্ছন্দ্যে চলার স্বাধীনতা দেন, এর থেকে বড় আর কিছু হতে পারে না। অবশ্যই এটা নজর আপনাদের রাখতে হবে
যেমন রাস্তাঘাটের প্রয়োজন তেমন ড্রাইভারদের স্বাচ্ছন্দ্যেরও কিন্তু প্রয়োজন আছে। আর আপনারা যারা দেখছেন, আমার আরেকটা চ্যানেল আছে হ্যালো সুন্দরবন বলে, আমি কিন্তু রাস্তা আর নদীপথ দুটোকে নিয়েই চলার চেষ্টা করি। তো হ্যালো সুন্দরবনও দেখতে পারেন। আর আমার ডান দিকে ঠিক মা তারা আর হোটেল সম্রাট, অনেকেই আপনারা কিন্তু ইতিমধ্যেই এখানে খাওয়া দাওয়া সেরেছেন। যারা ভালো মানের খাবার খোঁজ করেন তারা কিন্তু অবশ্যই এখানে আসতে পারেন। আমরাও রাত্রে তারামাতেই খেয়ে দিয়ে তারপরে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হব। চলুন আস্তে আস্তে জার্নিটা, আমাদের কিন্তু যাত্রাপথের পরপর 4টে ভলভো সামনে দিয়ে পাস করলো আমাদের বিপরীত দিকে। দেখে ভালো লাগছিল। আমি ফোনটাকে জাস্ট রেডি করার আগেই বেরিয়ে গেল। আর বর্ধমান মানে এটা ডিস্টেন্সটা হয় বর্ধমান হাই রোড, মানে যেটা আপনার স্টেশনের দিকে ঢুকে যাচ্ছে তত অবধি এটার ডিস্টেন্সটা মাপ করা থাকে। তো মোটামুটি 27 কিলোমিটার দেখাচ্ছে। আর আপনাদের মানে আমি যদি আমরা স্পট যেতে যেতে আরো ঘুরি। সবুজ সবুজ সবুজ, এ সবুজ আবার অন্যান্য অঞ্চলে সবুজের সাথে মিলবে না। এই জায়গার ম্যাপটা একটু আলাদা রকম, মানে একটু ওপর সামনে থেকে দেখলে বুঝতে পারবেন। এখানে ধান চাষটা যে ধানটা রোয়া হয়, মানে মাঝখানে একটা সুন্দর ডিভাইডেশন করা থাকে। আর বিভিন্ন ধানের প্রকারভেদ হিসাবে এক এক জায়গায় এক একটা ধানের কালার হিসাবে মানে অসাধারণ লাগে দেখতে। গ্রামের মাঝখানে রাস্তাটা দেখুন কিরকম বেঁকে 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 গেছে। কত ডাম্পার সেই টিএমসি আমল থেকে সব আটকে রয়েছে। এগুলো বলে পার্থ চট্টোপাধ্যায়। সব কত ডাম্পার এখানে, না হলেও ছয় ছয় ডাম্পার সব দাঁড়িয়ে রয়েছে। বহু মানে টিএমসি হারার মোটামুটি কিছু আগে থেকে এই গাড়িগুলো সব এখানে দাঁড়িয়ে গেছে। আর এর কোনো গতি নেই। এবার ধান গাছগুলো দেখুন। প্যাকার্স অ্যান্ড মুভার্স। কথা বলতে বলতে কিন্তু কথা বলতে বলতে নয়, ব্যাপারটা হচ্ছে টাইমটা দেখে মোটামুটি 5:45 মতো বাজে। আমরা কিন্তু অলরেডি পালশিট পৌঁছে গেলাম। পালশিট টোল ট্যাক্স। ওনাদের টিপি করবো না, লালটুকে বলে দিয়েছি। না না, একদম ফালতু কথা। পালশিট টোল ট্যাক্স পার করে এবার আমরা শক্তিগড় ঢুকবো। অসাধারণ অসাধারণ লাগে এই জায়গাটা। ওপরটা যেহেতু ব্রিজ, ওপরটাতে দেখলে অসাধারণ লাগে। বৃষ্টি কিন্তু কন্টিনিউ চলছে, তবে মুষলধারে বলবো না, একদম ঝিরিঝিরি পড়ছে। ধান রোয়া কিন্তু কমপ্লিট। বর্ধমান মানেই ধান। আর মোটামুটি পালশিট পার করার পর থেকেই, পালশিট নয় বর্ধমান পার করার পর থেকেই এবার ধানের মিলগুলো কিন্তু চালু হয়ে যায়। ধানের মিলগুলো মানে অজস্র মিল, অজস্র মিল।
মোটামুটি ল্যাংচার দোকান কিন্তু স্টার্ট হয়ে গেছে, ধোসা মহল, নিউ ল্যাংচা মহল। তো পালসির সম্বন্ধে আর নতুন করে কি বলবো, যারা বিগত 2-5 বছর আসেননি তাদের জন্য ভিডিওটা ডেডিকেট করছি। পালসিটা কিন্তু একদমই নতুন নতুন রূপে এসে গেছে। মানে এতটাই সবুজ, যদি দেখেন ধানও কিন্তু এবার খুব সুন্দর হবে, কারণ জল কিন্তু প্রপার, একদম প্রপার জল পাচ্ছে। আর মাঝখানে মাঝখানে এক এক জায়গায় যেখানে জল জমে রয়েছে সেখানে পদ্ম চাষ হয়েছে, এটাও একটা অসাধারণ দৃশ্য। কে জানে এই ধানের কোনটা আপনার বস্তা হিসাবে আপনার বাড়িতে যে পৌঁছাবে, বলা তো যায় না। বেশিরভাগ ধানই কিন্তু বর্ধমান থেকেই মোটামুটি যায়, আপনারাও জানেন। সামনে একটা ফ্যাক্টরি দেখছি, ফ্যাক্টরি মিনস এটা কিছু একটা গাড়ির আউটলেট খুব সম্ভবত, প্রচুর গাড়ি। অ্যাকচুয়ালি এটা কি নিজেও বুঝতে পারছি না। কিছু ও জেনারেটার আছে, জেনারেটার, ও আচ্ছা আচ্ছা, প্রচুর সংখ্যা ল্যাংচার খুঁজেই। শক্তিগড়টাকে শক্তিগড় মনে হতো যখন এই ওভারব্রিজটা যখন না ছিল, মানে দোকানগুলোর গা ঘেঁষে যখন আমরা যেতাম তখন একটা আলাদা টান ছিল। যদিও তখন প্রচণ্ড জ্যামজট হতো, এটা তো হওয়াই ছিল, এটা না হলে প্রচণ্ড অসুবিধা হতো। যাই হোক, এখন অনেকে চাইলেও আর হঠাৎ করে দাঁড়াতে পারে না যদি তাদের মুভমেন্টটা আগে থেকে না রাস্তায় নেওয়া থাকে। শুরু হয়ে গেছে কোল্ড স্টোরেজ, পুরো আলু লোড, পুরো আলু ভর্তি। এই সেই মমতা ব্যানার্জির মিষ্টি হাফ, মিষ্টি হাফ জল খেয়ে পুরো মিষ্টির মতো নেতেই গেছে, কিছু করার নেই। মানে এতটা দূরে, শক্তিগড় থেকে এতটা দূরে মিষ্টি হাবটা বানিয়েছে। মিষ্টি হাবটা যদি সেই সময়ও যখন উদ্বোধন হলো তার কিছুদিনের মধ্যেও দেখছিলাম, তো মিষ্টি হাবটা যদি শক্তিগড়ের কাছাকাছি করতো, ফলে মানুষ চেষ্টা করতো যে একবার ওখানে যাই, ওখানে গভর্নমেন্টের কি প্রজেক্ট আছে, কি মিষ্টি আছে মানুষ দেখতো। যখন কেনাকাটা সেরে মানুষ অলরেডি প্যাক হয়ে গেছে, জিনিসপত্র নিয়ে নিয়েছে, তারপরে মিষ্টি হাবটায় কে ঢুকবে বলুন তো? অচিরেই বন্ধ হয়ে গেল, যাক জমক করে তৈরি করলো, তারপরে গেল বন্ধ হয়ে। কিছু বলার নেই, এই সামান্য সামান্য ভুলগুলোই তো আপনার আমার ট্যাক্সের টাকা, আপনার আমার টাকা গভর্নমেন্টের হাতে দিয়ে আমরাই নয়ছয় করিয়েছি না, কি বলবো আর। এগুলো হচ্ছে আলু স্টোরসের মানে যারা স্টাফ থাকে তাদের থাকার ঘর। এখানেও রাত কাটিয়েছি একটা সময়। এই
যে বাদিকটা দিয়েই আপনারা মানে বর্ধমান স্টেশনের জন্য এখান থেকে বেরিয়ে যেতে পারেন। হ্যাঁ, এরপরে কিন্তু আর কোথাও কাটা নেই। ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে পূর্ত ভবন। ওই পূর্ত ভবনের পাশ দিয়ে ব্রিজের তলা দিয়ে আপনাদের ডান দিকে চলে যেতে হবে। বা পূর্ত ভবনকে 15ই আগস্টের জন্য সাজিয়েছে, ভালো লাগলো। ভালো লাগছে দেখতে। এই পূর্ত ভবনের পাশেই যে রাস্তাটা, এটাই কিন্তু আপনার আরামবাগ চলে গেছে, আর এদিকে চলে গেছে হচ্ছে আপনার বর্ধমান স্টেশন। এই যে রাস্তাটা আরামবাগ চলে গেছে। যাই হোক, এদিকটা বৃষ্টিটা কিন্তু অনেকটা কম আছে, ফলে আমাদের মালটা আনলোড করতে সুবিধা হবে। দেখুন একটা জলের ড্রাম, ওই দেখুন লোকটা পড়ে গেছে, গাড়ি চলে আসলে ড্রামটা ফেটে যেত। পুকুরের জলটা দেখুন পুরো লাল, এই তো পুকুরের জলটা পুরো লাল একদম, তাই না? দেখুন পুরো লাল জলটা, কেন জানি না। কোনো কারখানা নেই, কিছু নেই, এরকম লাল হওয়ার কি কারণ কিছু বুঝতেই পারছি না। পুরো লাল হয়ে রয়েছে, আর গাছপালাগুলো কেমন হয়ে গেছে, মনে হচ্ছে কিছু অ্যাসিড ট্যাসিড কিছু ফেলেছিল, জানি না কেন এরকম হয়ে গেছে। এদিকটা কিন্তু বৃষ্টি নেই। আমি যেটা ভয় পাচ্ছিলাম যে আমাদের মালটা আনলোডের ক্ষেত্রে অসুবিধা হবে, যাই হোক ভগবান বাঁচিয়েছে, মালটা আনলোড করার পর বৃষ্টি হোক অতটা অসুবিধা হবে না একদম। যাই হোক, এবার হাই রোড থেকে আমাদের নেবে যে জাস্ট আর একটুখানি, আমি বললাম না যে আজকের ডিস্টেন্সটা খুব বেশি না। যাই হোক, আমরা এসেই গেছি মোটামুটি। এবার এখানে একটু মুড়ি চপ টপ কিছু খাবো, কারণ সেই খেয়ে বেরিয়েছি তো, আর গাড়িতে থাকলে প্রচণ্ড খিদে পায়। এই যে ওপর দিয়ে হাইওয়ে চলে গেছে, আমরা এই যে ফাঁকাটা আছে এখান থেকে আমরা রাস্তার ওপারে একটা দোকান আছে, ওই দোকানে মালটা নামবে, বেশিক্ষণ লাগবে না। যাই হোক, দিনের আলো আলোয় চলে এসেছি, দেখি একটু মুড়ি চপ টপ খেয়ে তারপরে এখান থেকে আবার যে মালটা খালি করে তারপরে বেরোবো। কি দেবে তোকে? আমি চপগুলো নেতিয়ে গেছে, আর বর্ষাকালে আর কি নেতাবে, পেঁয়াজি আছে আর চপ। তোমাদের চিন্তা করতে হবে না, সব করে দিয়ে দিচ্ছি। এবার মুড়ি আর চপ একটু খেয়ে হ্যাঁ যাই হোক, হ্যাঁ 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 দিয়ে মুড়ি চপটা খেয়ে নিই, খেয়ে তারপরে মালটা আনলোড করব। ছোট দোকান, হ্যাঁ। চপ মুড়ি খাওয়ার পর্ব শেষ, এবার গাড়িটা আনলোড করব, চল। ভালো মিষ্টির দোকান না, প্রচুর ভিড়, আর লোকটার ঝাঁঝ মিষ্টির থেকেও বেশি না, বেশি। এই জায়গাটার নাম হচ্ছে কুলগড়িয়া হাই স্কুল, মানে একদম হাই রোডের ওপরেই। এই হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে লাইট জ্বলছে, টুনি লাইটগুলো জ্বলছে, ভদ্রলোকের চায়ের দারুণ ফ্লেভার, আর প্রচুর লোক, মানে সন্ধ্যে থেকে প্রচুর ইয়ং ছেলেমেয়েরা মানে প্রচুর এখানে থাকে। ভাই চায়েরও কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি, জাস্ট সামনেই আমাদের মালটা খালি হবে।
দোতলা বাড়ির এখানে আমাদের মালটা খালি হবে, এই যে এখানে। এখন ঘড়িতে 6টা 23। যাই হোক, এই 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 যে এখানে আমাদের মালটা খালি হবে, ওনাদের ডাকছি। মালটা খালি হয়ে গেলে একদম হাই রোডের গায়ে, মালটা খালি হয়ে গেলেই আবার কলকাতার উদ্দেশ্যে আমরা রওনা দেবো। আর মালগুলো কি কন্ডিশন আছে দেখি, বৃষ্টি পড়ছিল রাস্তায় বেশ, দেখা যাক। হ্যাঁ ঠিকই আছে, সব খড়টর দিয়ে সাজানো আছে, যাই হোক অসুবিধা নেই। মালগুলো এখানে নামিয়ে দিয়ে তাহলে আজকের পর্বটা এখানেই সমাপ্ত করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আর যদি কমেন্টস করেন ভালো লাগে, এগুলো মেনলি আমি আমার জন্য 10 বছর পরে আজকের দিনটাকে রিয়েলাইজ করার জন্যই জাস্ট। ওই দূরে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর বর্তমানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমি আর সবিতা দুজনে বসে রয়েছি, তো একটা চায়ের দোকানে চা খাই, তো ওনার মালাই চা 7 টাকা করে নেয়। একটা একটা লেখা দেখাচ্ছি আপনাদের, মানে এরকমও হয় আজকের দিনে, সেটা আপনাদের সাথে একবার মানে শেয়ার করব। লেখাটা আপনারা দেখুন কি লেখা আছে। গ্যাসের সমস্যার কারণে এখন ছোট চায়ের ভার 7 টাকা ও বড় ভার 13 টাকা করা হলো। ঠিক আছে, এই অবধি ঠিক আছে। গ্যাসের সমস্যা স্বাভাবিক হলে চায়ের দাম কমানো হবে। ভাই সারা ভারতবর্ষে এই লেখাটা কোনো জায়গায় লেখা নেই যে গ্যাসের দাম কমলে আবার চায়ের দাম কমানো হবে। মানে যেটা বেড়ে গেছে সেটা বেড়েই গেছে, সেটার কোনো দিন কমেনি। আপনাকে স্যালুট, স্যালুট আপনাকে, আপনাকে স্যালুট। আপনার নাম কি? শেখ আসগর আলী। ভাই এই বার্তাটা না দিলে পারছিলাম না, আমি অনেকক্ষণ ধরে লেখাটাকে ফলো করছিলাম। যাই হোক, এই বর্তমান আসার খুঁটিনাটি আপনাদের সাথে শেয়ার করেছি, বাট এইটা যদি শেয়ার না করি এটা খুব নাইনসাফি হবে। আর আমরা যখনই আসি ওনার কাছে চা খাই, এটা খুব ভালো লাগলো। আর 7 টাকার যা চায়ের কোয়ান্টিটি, কলকাতায় 10 টাকার নিচে দেবে না। কলকাতা কেন, ইনফ্যাক্ট এর আশেপাশে যত চায়ের দোকান আছে কেউ 10 টাকার নিচে দেবে না হাইওয়ের পাশে। জানি না, ঠিক আছে। হ্যাঁ আর দেবে না, হবে না, না। কলকাতা ফেরার পথে এরকম বৃষ্টির সম্মুখীন হব আমরা ভাবতেই পারিনি। যাই হোক, এই জায়গায় তো কোনো অসুবিধা হচ্ছে না, কারণ এখানে স্ট্রিট লাইট রয়েছে। কিন্তু বর্ধমান সিটিটা পার করার পরই কিন্তু আবার সেই অন্ধকার, আর এই অন্ধকার মানে এই বৃষ্টিতে গাড়ি চালানো খুব কষ্টকর ব্যাপার। কারণ এই ট্রাকের জন্য ছোট গাড়ি একটু অসুবিধা হয়ে যায়, প্রচুর চাপ। আর বৃষ্টি কিন্তু তুলনামূলক ভালো বৃষ্টি হচ্ছে। মানে গাড়ির কাচ এত ঘোলাটে হয়ে যাচ্ছে, বারবার মুছেও মানে কিছু বোঝার উপায় নেই।